শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে অনলাইন ক্লাসের অংশ হিসেবে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহের শ্রেণীবিভাগ। তো ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা মৌলসমূহকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে থাকি এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা সাধারণত আহ্বান নীতিটাকে প্রাধান্য দিয়ে থাকি। আহ্বান নীতি অনুসারে n+l নিয়ম মেনে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন শ্রেণীভুক্ত যে মৌলগুলোকে চিহ্নিত করি তাদেরকে আমাদের চিহ্নিত করতে বেশি সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমাদের শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা যখন করা হয়েছে তখন মৌলগুলোকে আমরা চারটি শ্রেণীতে বিভক্ত করেছি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক হলো এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। তো আমরা এস ব্লক মৌল কাকে বলছি? এস ব্লক মৌল হচ্ছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যায় সে সকল মৌলকে মূলত বলা হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক মৌল আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি যে এস ব্লক মৌলের ক্ষেত্রে আমরা পটাশিয়াম 19, 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s আমরা যদি অরবিটালের শক্তির উচ্চক্রম অনুসারে ইলেকট্রনগুলোকে দিই তাহলে দেখা যাবে যে প্রথম ইলেকট্রন s, sp, sp, s অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি 3d তে না যেয়ে 4s এ যায় এবং যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি p অরবিটালে যায় তাই এটি একটি p ব্লক মৌল। ঠিক অনুরূপভাবে আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি s, sp, s অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি আমরা দেখলাম যে 3s অরবিটালে যায় অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে গমন করে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটিও একটি s ব্লক মৌল। এই s ব্লক মৌলগুলো হলো পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো থাকে তাদেরকে মূলত বলা হচ্ছে s ব্লক মৌল। কেননা যে পর্যায় সারণীর গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে যায়, আবার পর্যায় সারণীর গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে সেগুলোরও ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দেখা যায় যে সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে যায়। এছাড়া পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে প্রথম মৌল অর্থাৎ নিষ্ক্রিয় মৌলগুলোর ভিতরে প্রথম যে মৌলটি আছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে তার ইলেকট্রনটা s অরবিটালে যায়। অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 অর্থাৎ হিলিয়ামকেও আমরা s ব্লক মৌল বলে থাকি। এই s ব্লক মৌলগুলো মূলত ধাতু, হাইড্রোজেন এবং হিলিয়াম ব্যতীত আর বাদবাকি যে s ব্লক মৌলগুলো আছে তারা সাধারণত ধাতু। গ্রুপ 1 এর মৌল যাদেরকে আমরা বলছি ক্ষার ধাতু এবং গ্রুপ 2 এর যে s ব্লক মৌলগুলো আছে গ্রুপ 2 তে যারা অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। অর্থাৎ s ব্লক মৌলকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা ক্ষার ধাতু এবং একটা মৃৎ ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলো হচ্ছে, ক্ষার ধাতু কেন বলছি কারণ এরা বিভিন্ন ক্ষারীয় যৌগ গঠন করে এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। আবার এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যৌগগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে সক্ষম। আমরা জানি যে সকল যৌগ বা যে সকল মৌল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং তাদের অক্সাইড বা হাইড্রোক্সাইড লবণ এবং পানি উৎপন্ন করতে সক্ষম তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। এই কারণে গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা বলছি ক্ষার ধাতু। গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে এদেরও ক্ষারীয় ধর্ম বিদ্যমান এবং তারা এদের এই যে মৌলগুলো তাদেরকে বিভিন্ন যৌগ রূপে আমরা মাটিতে পেয়ে থাকি, তাই এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এখন আমরা দেখি এর পরবর্তীতে আছে পি ব্লক মৌল। এস ব্লক মৌল গেল, এবার আসলো পি ব্লক মৌল। পি ব্লক মৌল কাদেরকে বলছি? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যায়, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যায় তাদেরকে বলা হচ্ছে পি ব্লক মৌল। এই পি ব্লকভুক্ত মৌলগুলো হচ্ছে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ
13, 14, 15, 16, 17 এবং 18তম গ্রুপের যে মৌলগুলো থাকে এদের ভিতরে হিলিয়াম ব্যতীত বাদবাকি যে 36টা মৌল আছে এদেরকে বলা হচ্ছে পি ব্লক মৌল। এই পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে তাদের সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে গমন করে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি, ক্লোরিন 17, এস এস পি, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যায়। আবার আর্সেনিক 33, এস এস পি এস ডি পি। এক্ষেত্রে আমরা দেখি আমরা আউটবাউন্ড নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করলে এস এস পি এস ডি পি, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায়। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায় তাই একে আমরা বলতে পারি এটি একটি পি ব্লক মৌল। এই পি ব্লক মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস NS2 NP1 থেকে 6, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে পি অরবিটালে 8টি থেকে 6টি পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। এক্ষেত্রে n সমান 2, 3, 4, 5, 6 বা 7 হতে পারে। এই পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে আমাদের গ্রুপ 18 যে মৌলগুলো আছে তাদেরকে আমরা বলছি নিষ্ক্রিয় মৌল, আবার গ্রুপ 17 যারা আছে তাদেরকে আমরা বলি হ্যালোজেন। তো এ হচ্ছে আমাদের মোটামুটি পি ব্লক মৌল সম্পর্কে আপাতত আলোচনা। এবার আমরা ডি ব্লক মৌল সম্পর্কে আলোচনা করব। ডি ব্লক মৌল কাদেরকে বলছি? তো একইভাবে আমরা বলতে পারি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় তাদেরকে আমরা বলছি ডি ব্লক ভুক্ত মৌল। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করলে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে গমন করবে তাদেরকে আমরা বলবো ডি ব্লক মৌল। পর্যায় সারণীর 3য় গ্রুপ থেকে 12তম গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো থাকে এদেরকে আমরা মূলত বলি ডি ব্লকভুক্ত মৌল। আমরা একটা উদাহরণ দেখি, স্ক্যান্ডিনিয়াম, এস এস পি এস ডি। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে আমরা যখন স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম তখন সর্বশেষ ইলেকট্রনটা আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখছি যে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে আছে, কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন যখন আমরা বন্টন করেছি তখন আমরা ইলেকট্রনটাকে এস অরবিটালে না দিয়ে কোথায় দিয়েছি? 3d অরবিটালে। কারণ শক্তির ক্রম অনুসারে আমরা ইলেকট্রনকে অরবিটালগুলোকে যদি সাজাই তাহলে আমাদের সেক্ষেত্রে আছে এস এস পি এস ডি, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা আমরা দিয়েছি ডি অরবিটালে, যে কারণে এটি একটি ডি ব্লকভুক্ত মৌল। 4s মানে হচ্ছে আমরা যদি n+l নিয়ম অনুসারে দেখি 3 + 2 হলো 5 এবং 4 + 0 এর অর্থ হলো 4, অর্থাৎ মোট শক্তির দিক থেকে 4s এর শক্তি কম এবং 3d শক্তি বেশি, এবং 3d শক্তি বেশি হয় ইলেকট্রন এ পরে এবং 4s এর শক্তি কম হয় সে আগে ইলেকট্রনটা পাবে, যে কারণে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে আমরা সর্বশেষ ইলেকট্রনটা দিয়েছি কাকে? 3d অরবিটালকে, তাই এটাকে আমরা বলতে পারি ডি ব্লকভুক্ত মৌল। এই যে ডি ব্লকভুক্ত মৌল আমরা আরো একটা দেখি, এস এস পি এস ডি। এক্ষেত্রে আমাদের
দেখা যায় যে আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে সর্বশেষ ইলেকট্রনটা 3d অরবিটালে যায় এবং সেখানে 9টি ইলেকট্রন থাকে। কিন্তু অর্ধপূর্ণ এবং পরিপূর্ণতার নিয়ম অনুসারে যে কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে অথবা পরিপূর্ণ অবস্থায় থাকে তাহলে সেই অরবিটালটা অধিক, সেই ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতিশীলতা অর্জন করে, যে কারণে 4s থেকে একটি ইলেকট্রন তখন 3d অরবিটালে চলে আসে, অর্থাৎ 3dতে 10টা, এসে হলো একটা। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা শক্তির ক্রমসারের যদি দেখি এস, এসপি, এসপি, এস, ডি, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা আমাদের ডি অরবিটালে গেছে, তাহলে এটিও একটি ডি বুলকভুক্ত মৌল। এই ডি বুলকভুক্ত মৌলের ইলেকট্রন বিন্যাসটা সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে n-1 ডি 1 থেকে 9 এবং ns 1 থেকে 2, অর্থাৎ এস অরবিটালে সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালে একটা বা দুইটা ইলেকট্রন এবং তার পূর্বের শক্তি স্তরের ডিতে যদি একটা থেকে 1 থেকে 10টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালে একটা বা দুইটা এবং তার পূর্ববর্তী অর্থাৎ আগের শক্তি স্তরের ডি অরবিটালে একটা থেকে 10টা ইলেকট্রন যদি থাকে তখন সেইগুলোকে আমরা বলছি মূলত ডি বুলকভুক্ত মৌল। ডি বুলকভুক্ত মৌলের সংখ্যা হলো মোট 41টি। পর্যায় সারণীর তৃতীয় পর্যায় থেকে শুরু করে 12তম পর্যায়, এই যে তৃতীয় পর্যায় বলছি আমরা এখানে, তৃতীয় পর্যায়ে এটা হবে তৃতীয় গ্রুপ, অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে আমরা বলছি ডি বুলকভুক্ত মৌল এবং ডি বুলকভুক্ত মৌলের মোট সংখ্যা হলো 41টি। এখন আমরা এফ বুলক মৌল সম্পর্কে একটু জানবো। এটা এফ বুলকভুক্ত মৌল। এফ বুলকভুক্ত মৌল বলতে আমরা তাহলে কাদেরকে বলবো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা এফ অরবিটালে যায়, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে যায় তাদেরকে আমরা বলছি এফ বুলকভুক্ত মৌল। আমাদের পর্যায় সারণীর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে পর্যায় সারণীর সর্বশেষ অর্থাৎ সব থেকে নিচেই যে দুটো আলাদা করে দুটো পর্যায় আছে, আলাদা করে যে মৌলগুলোকে রাখা হয়েছে 15-30টা, ল্যান্থানাম থেকে লরেন্সিয়াম এবং হচ্ছে থোরিয়াম থেকে লুটেশিয়াম, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম এবং অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 15 যে 30টা মৌল আছে এই মৌলগুলোর ভিতরে ল্যান্থানাইড সিরিজের ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম সিরিজের অ্যাক্টিনিয়াম এবং তার পরবর্তী যে মৌলটি আছে বলছিলাম অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই দুটো মৌলের ইলেকট্রন বিন্যাস একটু ভিন্ন এবং ল্যান্থানাম মৌলের ইলেকট্রন বিন্যাসটা একটু ভিন্ন। এদের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায়, এজন্য ওদেরকে ডি বুলকভুক্ত মৌল বলা হয়। এবং এই যে ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজের যে 30টি মৌল, এই 30টির ভিতর থেকে এরা 3টা বাদ বাকি 27টা মৌলকে আমরা বলছি এফ বুলক মৌল। আমরা একটু ল্যান্থানাইড গ্রুপ থেকে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যদি করে দেখি, আমরা সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। এস, এসপি, এসপি, এস, ডি, পি, এস, ডি, পি। আমরা একটু ইলেকট্রনগুলো গুলে দেখি কত হলো। 10, 18, 28, 30, 36, 46, 48 আর 54, 5d, 5f, 6s। তাহলে এস, এসপি, এসপি, এসডিপি, এসডিপি, এসএফ ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে 5d এবং 5f এ কোনো ইলেকট্রন যায় না, অর্থাৎ এই দুটো ইলেকট্রন অরবিটালকে আমরা যদি
বাকি রাখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা 4f অরবিটালে যায় এবং এ কারণে একে আমরা বলছি f বুলকভুক্ত মৌল। এখন আমরা একটু দেখি যে ল্যান্থানাইটকে কেন আমরা f বুলকভুক্ত মৌল বলি না। S SP SP S D P S D P S এর হলো 56টি। এখন আমাদের পরবর্তী ইলেকট্রনটা আমাদের ইলেকট্রন বিন্যাসের অবয়ব নীতি অনুসারে যে S SP SP SDP SDP SF অর্থাৎ 4f অরবিটালে যাওয়ার কথা, কিন্তু ল্যান্থানামের ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রমতা পরিলক্ষিত হয় যে সর্বশেষ ইলেকট্রনটি 4f অরবিটালে না গিয়ে 5d অরবিটালে যায়। এ কারণ হচ্ছে যে 5d এবং 4f মানে 4 আর 3 7, আবার 5d মানে 5 আর 2 7, অর্থাৎ দুজনের মোট শক্তির পরিমাণ যদি আমরা হিসাব করি দুজনের শক্তি একই, কিন্তু এক্ষেত্রে 4f পূর্ববর্তী শক্তি স্তরে হয়, ওখানে আগে ইলেকট্রনটা যাওয়ার কথা থাকলেও সেটা না দিয়ে 5d অরবিটালে যায়। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা f অরবিটালে না দিয়ে d অরবিটালে যায়, এই কারণে আমরা ল্যান্থানামকে f বুলকভুক্ত মৌল না বলে এটাকে আমরা d বুলকভুক্ত মৌল বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচ্য বিষয় যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা মৌলগুলোকে কিভাবে শ্রেণীবিন্যস্ত করি সেটা, অর্থাৎ বিভিন্ন শ্রেণীর মৌলগুলোকে কেন এস ব্লক মৌল বলা হয়, কেন পি ব্লক মৌল বলা হয়, কেন ডি ব্লক বা কেন এফ ব্লক মৌল বলা হয় সে সম্পর্কে আমরা মোটামুটি আজকে আলোচনা করলাম। এবং পরবর্তী ক্লাসে আমরা এই বিভিন্ন গ্রুপের মৌল বৈশিষ্ট্য বা তাদের ধর্ম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের রসায়ন ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।